স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 189 থেকে দেখে নেব। চ্যাপ্টারের নাম কি? ঘনবস্তু দেখি। বিভিন্ন ধরনের ঘনবস্তু দেখি। আজ আমরা আমাদের চারদিকের বস্তুগুলো দেখে তাদের সম্বন্ধে জানব। দেখো, আমরা চারপাশে যে সমস্ত বস্তু দেখি সে সমস্ত কিছু বস্তুর ছবি এখানে দেওয়া আছে। দেখো, ইট আমরা দেখতে পাই, লুডোর ছক্কা, ব্ল্যাকবোর্ড স্কুলে দেখতে পাই, পেন্সিল, এটা তোমরা পেন্সিল দিয়ে প্রত্যেক দিন স্কুলে লেখো, বাটি, ফুটবল, এরকম হচ্ছে পাহাড় বা পাথরের টুকরো বলতে পারো এটাকে, বই, দুধের কৌটো, গ্লাস, চেয়ার, আইসক্রিমের কোন, বাড়ি। উপরের দেখা বস্তুগুলোর প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে, তাই এই বস্তুগুলো হচ্ছে ঘন বস্তু। দেখো, আগেই তোমাদের বলেছিলাম, আগের চ্যাপ্টারে তোমাদের একটা চ্যাপ্টারে ঘনবস্তু সম্বন্ধে বলতে গিয়ে আমি বলেছিলাম যে যে সমস্ত বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের আমরা ঘনবস্তু বলবো। দেখো, ইট যে জায়গায় থাকে সেই জায়গাটা দখল করে থাকে। দেখো, এই পেনটাকে আমি যদি এখানে রাখি সেই পেনটাও একটা জায়গা দখল করে আছে। আবার দেখো, এই বইটাকে আমি মেঝের ওপর রেখেছি, এখানে বইটা মেঝের একটা কিছুটা জায়গা দখল করে আছে। দেখো, ব্ল্যাকবোর্ড দেওয়ালের কিছুটা জায়গা দখল করে আছে। লুডোর ছক্কা যখন রাখি সেটা কিছুটা জায়গা দখল করে থাকে। ফুটবল বলো, বাটি বলো, পাথর, বই, এখানে যাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস কি আমরা দেখি যখন সেটাকে আমরা কি দেখি যে সেটা কিছুটা জায়গা দখল করে থাকে, মানে কম হোক বেশি হোক সেটা কিছুটা জায়গা দখল করে থাকে, মানে সেটা জিনিসের আয়তনের ওপর ডিপেন্ড করে। যেমন বাড়ি, মানে সেটা যদি খুব বড় জিনিস হয় সে বেশি জায়গা দখল করে থাকবে। যেমন পেন্সিল, সে খুবই ছোট তাই সে কম জায়গা দখল করে থাকবে। ঠিক আছে, মানে যেই জিনিস বড় সে বেশি জায়গা দখল করে থাকবে, যেই জিনিস ছোট সেটা কম জায়গা দখল করে থাকবে। কিন্তু সেগুলো প্রত্যেকেই হচ্ছে ঘনবস্তু, কারণ প্রত্যেকেই কি কিছু না কিছু জায়গা দখল করে থাকে। তাই দেখো, আমাদের যদি জিজ্ঞেস করে যে ঘনবস্তু কাকে বলে, কি লিখবে? যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদেরই ঘনবস্তু বলবো। তার মানে প্রত্যেকটা বস্তুর কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ঘনবস্তুর থাকে, অর্থাৎ এদের আমরা তিনটে মাত্রা আছে বলবো। এরা হচ্ছে ত্রিমাত্রিক। তোমাদের এটা আগেই বুঝিয়েছিলাম। ত্রিমাত্রিক বস্তু মানে যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। দ্বিমাত্রিক মানে যাদের শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে। আর কি বলেছিলাম? যাদের শুধুমাত্র দৈর্ঘ্য আছে, যেমন হচ্ছে সরল রেখাংশ, তাদের প্রস্থও নেই উচ্চতাও নেই, তাই সেগুলো কি? সেগুলো হচ্ছে একমাত্রিক। আর যাদের শুধুমাত্র দৈর্ঘ্য, প্রস্থ থাকে, যেমন ধরো একটা এই বইটার ওপর একটা আমি আঁকলাম, ঠিক আছে, একটা আয়তক্ষেত্র আঁকলাম, এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক। আবার দেখো, কোনো বই যদি দেখি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার সেটা কতটা মানে চওড়া, এই দেখো, মানে সেটার উচ্চতাটা বোঝাচ্ছে। মানে যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটেই থাকে তাদের আমরা ত্রিমাত্রিক বস্তু বলবো। যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের কি বলে? তাদের ঘনবস্তু বলে। ঠিক আছে, এরপরে দেখো 190 নম্বর পেজে আমরা চলে এলাম। কি দিয়েছে? বিভিন্ন ঘনবস্তুর কতগুলো তল আছে দেখে নিচ্ছি। এটা দেখো একটা ইটের ছবি, তাই তো? ইটের ওপরের তল আয়তক্ষেত্রাকার সমতল। দেখো, ইটের ওপরের তলটা কি? আয়তক্ষেত্রের মতো। প্রত্যেকটা তলই দেখো, প্রত্যেকটা তল যদি আলাদা আলাদা করে বিচার করো তাহলে দেখবে যে প্রত্যেকটা তলই যে আয়তক্ষেত্রের মতো, মানে আয়তক্ষেত্রাকার, মানে আয়তক্ষেত্রের মতো আকার তার। আর হচ্ছে সমতল, এবড়োখেবড়ো নয়। তাই একসাথে বলেছে যে ইটের প্রত্যেকটা তলই কি? আয়তক্ষেত্রাকার সমতল। ইটের এই রকম কটি সমতল আছে বলো তো? দেখো, এই দিকে ওপরে একটা, নিচে একটা, দুটো হয়ে গেল। আর চারপাশে দেখো 1 2, এই দিকে হচ্ছে 3, এই দিকে হচ্ছে 4, মানে পাশে হচ্ছে 4টি আর উপরে নিচে হচ্ছে আরও দুটো। তার মানে ইটের হচ্ছে 6টা সমতল আছে। ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। এই দেখো, এই ওপরের তলটা এর পাশের তলটা এই ধারে মিশেছে। আবার দেখো, এই ওপরের তলটা এই পাশের তলটা এই একটা ধারে মিশেছে। আবার দেখো, দুটো সাইড এই একটা ধারে মিশেছে। তার মানে কি বলতে চেয়েছে? যে
প্রত্যেকটা তল মানে যে কোনো দুটো তল একটি ধারের সাথে মিলিত হয়, যে কোনো দুটো তল দেখবে। আবার দেখো ওই দিকের তলগুলো দেখবে এই ওপরের তলটা আর ওই দিকের তলটা এই ধারে গিয়ে মিশেছে, তার মানে ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইটে এই রকম কতগুলো ধার আছে দেখে নিচ্ছি। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, নিচেও হচ্ছে আরও চারটে, আর সাইডে দেখো আরও একটা, দুটো, তিনটে, চারটে। দেখো আমি এরকম করে ইটটা তোমাদের এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এরকম করে যদি ইটটা আঁকো তাহলে দেখো ওপরে হচ্ছে চারটে, ঠিক আছে, ধার, নিচেও হচ্ছে চারটে, আর এই দিকে দেখো আরও মানে 4 4 8 হয়ে গেল, 9 10 11 12, তার মানে এই রকম কতগুলো ধার আছে? 12টা। আর তল দেখো এই দিকে একটা, নিচে হচ্ছে দুটো, এই দিকে হচ্ছে আরও একটা, দুটো, তিনটে, চারটে, মানে হচ্ছে এই দিক বরাবর চারটে, ওপরে নিচে হচ্ছে দুটো, তার মানে 6টা তল 12টা ধার। ইটের তলগুলো উঁচু নিচু নয়, তাই এইগুলোকে কি বলবো আমরা? সমতল। কিন্তু ভাঙা পাথরের উপরিতল হচ্ছে উঁচু নিচু, তাই এই তল হচ্ছে বক্রতল। মানে যে সমস্ত তল হচ্ছে সমতল, দেখো বইয়ের ওপরের তলটা কি সমতল, আমরা যদি হাত বোলাই এরকম করে তাহলে কি কোনো এবড়ো খেবড়ো জায়গা পাচ্ছি না। কিন্তু কোথাও তোমরা ঘুরতে গেলে কোনো পাহাড়ে দেখবে, পাহাড়ের ওপরের তলে তোমরা হাত বোলাও, দেখবে কী হবে বলো তো? উঁচু নিচু তোমরা মানে ফিল করতে পারবে। সেই সমস্ত উঁচু নিচু তলকে আমরা বলবো বক্রতল, ঠিক আছে? আবার দেখো কোনো কাটা কাটা অনেক সবজি হয়, ঠিক আছে, যেমন ঘি করলা তোমরা খাও, দেখবে উপরেরটা তোমরা হাত বোলাবে, তলটা কীরকম কাটা 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 লাগে, তাই তো? উচ্ছে উপরের তলটা কাটা কাটা থাকে, তাই সেই সমস্ত তলকে আমরা কি বলবো? বক্রতল বলবো। মানে যে সমস্ত তল হচ্ছে উঁচু নিচু এবড়ো খেবড়ো তাদের আমরা বক্রতল বলবো, আর যে সমস্ত তলে কোনো উঁচু নিচু নেই তাদের হচ্ছে সমতল বলবো। ইটের একটি আয়তকার তলের কতগুলি শীর্ষবিন্দু? দেখো শীর্ষবিন্দু কাদের বলে বলো তো? দেখো একটি আয়তকার তলের হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, নাম দিয়ে দিচ্ছি এ বি, এটা হচ্ছে সি ডি, মানে একটি তলের 4টি শীর্ষবিন্দু। তার মানে একটি ইটের কতগুলি শীর্ষবিন্দু থাকবে? দেখো 1 2 3 4, এটা হচ্ছে 5 6 7 8, মানে একটি ইটের 8টি শীর্ষবিন্দু। তার মানে দেখো ইটের পেলাম 6টা তল, 12টি ধার আর 8টি শীর্ষবিন্দু। দেখো এখানে ঘনবস্তুর উদাহরণ দিয়ে দিয়েছে। এই ঘনবস্তুটা মানে ইটের মতো যেটা, সেটা হচ্ছে একটা বই, একটা বাক্স। তলের সংখ্যা কতগুলো পেয়েছি? 6টা। তলের ধরন কি? সমস্ত তলই হচ্ছে সমতল, কোনো তল বক্রতল নয়। প্রান্তরেখা, দেখো প্রান্তরেখা পেয়েছিলাম কতগুলো? 12টা প্রান্তরেখা, আর শীর্ষবিন্দু হচ্ছে 8টা। এরপরে দেখে নিচ্ছি ইটের প্রতিটি তল আয়তকার ও তলগুলি তার পাশের তলের সঙ্গে সমকোণে নত। দেখো সমকোণ মানে আমরা কি জেনেছিলাম? 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি কোণকে সমতল বলে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে এই তলটা দেখো এই তলের সাথে মানে ওপরের তলটা দেখো তার নিচের তলের সাথে কেমন করে আছে? এই রকমভাবে, তাই তো, বা বলতে পারো এই রকমভাবে আছে। তার মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, মানে হচ্ছে সমকোণ, মানে সমকোণে নত আছে, মানে একটি তল তার পাশের তলের সাথে। তাই এই আকৃতির ঘনবস্তুগুলোর নাম হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল। বিভিন্ন আয়তঘনের উদাহরণ দেখো আমরা কি কি উদাহরণ পাই? বই বাক্স তো পেয়ে গেলাম, ট্রাঙ্ক পাচ্ছি, তারপরে দেখো আরও কি কি পাচ্ছি? দেখো বই হয়, আবার দেখো বাক্স বলতে পারো, ইট বলতে পারো, এইগুলো হচ্ছে সমকোণী চৌপলের উদাহরণ। আবার দেখি লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। দেখো ইট আর লুডোর ছক্কার মধ্যে কি পার্থক্য বলো তো? ইটের যেমন দেখো এটা ছিল দৈর্ঘ্য, এটা ছিল প্রস্থ, এটা ছিল উচ্চতা, মানে এই ধারটা এই ধারটা এই ধারটা মানে তিনটেই আলাদা ছিল। কিন্তু লুডোর ছক্কার ক্ষেত্রে এই ধার আর এই ধার হচ্ছে সমান, মানে ইটের ক্ষেত্রে ওপরের তলটা যেমন আমরা আয়তক্ষেত্রাকার পেয়েছি, তেমনি হচ্ছে লুডোর ছক্কার ক্ষেত্রে প্রত্যেকটা তলই হচ্ছে বর্গক্ষেত্রাকার। আর এই আকৃতির ঘনবস্তুগুলোকে কি বলবো আমরা? ঘনক বলবো। ঘনকেও পাশাপাশি দুটি তল হচ্ছে 90 ডিগ্রি কোণে নত থাকে, মানে সমকোণে নত থাকে। ঘনকের উদাহরণ কি? ঘনকের উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা।
তলের সংখ্যা কি একই, দেখো ঘনকে শুধুমাত্র প্রত্যেকটা তলেরই মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে সমান মানে ঘনকের ক্ষেত্রে, কিন্তু আয়তঘনের সাথে মিল। তলের সংখ্যা দেখো ওপরে নিচে হচ্ছে একটা একটা করে দুটো আর পাশে হচ্ছে চারটে মানে ছটা তল। ধার দেখো 1 2 3 4, নিচে হচ্ছে 5 6 7 8 9 10 11 12, 12টা ধার। শীর্ষবিন্দু দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি শীর্ষবিন্দু। তলের ধরন কি, প্রত্যেকটা তলই হচ্ছে সমতল। ঠিক আছে, এরপরে দেখো আমরা পেজ নাম্বার 191তে চলে এলাম। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি বলো তো, একটা ফুটবলের ছবি দেখতে পাচ্ছি। ফুটবল কেমন হয়, গোল হয়। ঠিক আছে, ফুটবলের কটি তল আছে, ফুটবলের একটি মাত্রই তল আছে। মানে ফুটবলকে যখন রাখবে তখন কি ফুটবল গড়িয়ে যায়, ফুটবলের মানে একটাই তল, যে তলে রাখবে মানে যেমন করে রাখবে সেটাই তখন হবে তল। এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, এই তলটি হচ্ছে বক্রতল। দেখো গোল, এটা কিন্তু সমান নয়। ফুটবলের গায়ে যদি হাত ঘোরায় কী হবে বলো তো, সেটা ঘুরতে থাকে গোল হয়ে, তাই তো? তার মানে এই তলটা সমতল নয়, এই তলটা হচ্ছে বক্রতল। ফুটবলের আকারের ঘনবস্তুকে কি বলে বলো তো, গোলক বলে। তার মানে দেখো আমরা এখন তিনটে ধরনের ঘনবস্তু শিখলাম। একটা হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল, যেটার উদাহরণ হচ্ছে ইট, বাক্স, ট্রাঙ্ক। আরেকটা কি শিখলাম, ঘনক, যেটার কি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটেই সমান, কিন্তু সমকোণী চৌপল বা আয়তঘনের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটে সমান ছিল না। আর ঘনকের উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। তারপর আমরা কি শিখলাম, আরেকটা ধরনের ঘনবস্তু হচ্ছে গোলক, যেটার একটাই তল আর সেটা হচ্ছে বক্রতল। কিন্তু আমরা আয়তঘনের ক্ষেত্রে কি শিখেছিলাম, যে প্রত্যেকটা তলই হচ্ছে আয়তক্ষেত্র আর হচ্ছে সেটা সমতল, কিন্তু ঘনকের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা তলই হচ্ছে বর্গক্ষেত্রাকার আর হচ্ছে সমঘর আর হচ্ছে সমতল, কিন্তু গোলকের ক্ষেত্রে আমরা বক্রতল পেলাম। আবার দেখো এই ফুটবলটাকে যদি আমরা মাঝ বরাবর যদি কেটে দিই তবে কি পাবো বলো তো, এটাকে বলা হচ্ছে গোলক। তখন এর অর্ধেক হয়ে যাবে অর্ধগোলক, মানে গোলকের অর্ধেককে বলবো অর্ধগোলক। অর্ধগোলকের দেখো যেই দিকটা গোল সেটা হচ্ছে বক্রতল, আর যেই দিকটা সমান সেটাকে বলবো সমতল। তার মানে নিরেট, নিরেট মানে হচ্ছে ফাঁপা নয়, মানে মাঝখানে কোনো জায়গা নেই, পুরো নিরেট যদি হয়, নিরেট অর্ধগোলকের দুটি তল, একটি হচ্ছে সমতল, অপরটি হচ্ছে বক্রতল। ফাঁকা ঘরগুলো পূরণ করো। দেখো গোলক কি জানি, গোলকের উদাহরণ হচ্ছে ফুটবল। তল সংখ্যা হচ্ছে একটি, তলের ধরন হচ্ছে বক্রতল, মানে একটাই তল থাকে সেটা হচ্ছে বক্রতল। নিরেট অর্ধগোলক কি পেলাম আমরা, বাটি। কটা তল, দুটি। একটি কি, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা এখানে লিখতে হবে, এখানে লিখে দেবে। তলের সংখ্যা দুটি, তলের ধরন হচ্ছে একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। এই তলটা দেখো এটা হচ্ছে গোল, যেহেতু এটা বক্রতল, আর ওপরের দিকটা হচ্ছে সমতল। আইসক্রিমের কোণের কটা তল আছে, আইসক্রিমের কোণের হচ্ছে দেখো এই দিকটা কি, এই দিক বরাবর যদি রাখো দেখো যদি ঘোরাতে থাকো দেখবো এটা গড়াতে গড়াতে থাকবে, তার মানে হচ্ছে এই দিকটা হচ্ছে বক্রতল। আর দেখো যদি এরকম করে যদি রাখো আইসক্রিম বলো বা বরের টোপরকে যদি মানে এরকম সোজা করে যদি দাঁড় করিয়ে দাও সেটা কিন্তু গড়িয়ে যাবে না, কিন্তু যদি এরকম করে যদি গোল দিকটা যদি মানে আড়াআড়িভাবে রেখে যদি তোমার যেটা বক্রতল যেটা বাঁকানো সেই বরাবর রেখে যদি তোমরা ঘোরাও দেখবে সেটা ঘুরতে থাকবে। তার মানে আইসক্রিমের কোণের একটি সমতল আর একটি হচ্ছে বক্রতল। মানে আইসক্রিমের কোণ, টোপর ইত্যাদি আকারের ঘনবস্তুকে কি বলে বলো তো, শঙ্কু বলে। আবার দেখো নিরেট শঙ্কুর উদাহরণ কি পেলাম, আইসক্রিম কোণ। তলের সংখ্যা কতগুলো পেলাম, দুটি। তার মানে একটি হচ্ছে সমতল, একটি বক্রতল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোন তলটা সমতল কোন তলটা বক্রতল। মানে এরকমভাবে যদি থাকে, দেখো বরের টোপরটাকে এরকমভাবে দাঁড় করিয়েছো, দেখো এই তলের ওপর এটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু দেখো যদি এইভাবে যদি রাখো টোপরটাকে, মানে এই দিক বরাবর যদি তোমরা যদি ঘোরাতে থাকো দেখো গোল করে সেটা ঘুরতেই থাকবে। যদি এমনি করে যদি হাত দিয়ে যদি ঠেলার চেষ্টা করো সেটা দেখবে ঘুরতেই থাকবে গোল হয়ে। তার মানে এই তলটা হচ্ছে বক্রতল আর নিচে এই তলটা হচ্ছে সমতল।
মুখবন্ধ কৌটো, দেখো মুখবন্ধ কৌটোর আমরা কি দেখতে পাচ্ছি, এই দিক বরাবর থাকলে সেটা সোজা হয়ে থাকবে, আবার দেখো এই দিক বরাবর থাকলেও সোজা হয়ে থাকবে। এই তলটাও হচ্ছে সমতল আর এই তলটা হচ্ছে সমতল, আর এটা হচ্ছে দেখো গড়াতে থাকে, যেই তলটা গড়াতে থাকে সেটা হচ্ছে বক্রতল। তার মানে মুখবন্ধ কৌটোর কটা বক্রতল, একটি বক্রতল আর হচ্ছে দুটি হচ্ছে সমতল। প্রান্তরেখা কতগুলো, দেখো প্রান্তরেখা এই দিক বরাবর একটা প্রান্তরেখা, এই দিক বরাবর প্রান্তরেখা, তার মানে হচ্ছে দুটি প্রান্তরেখা। কৌটো, পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুর নাম হচ্ছে চোঙ বা বেলন। এরপরে দেখে নিচ্ছি ফাঁকা ঘরগুলো পূরণ করো। নিরেট চোঙের উদাহরণ, নিরেট চোঙের কি উদাহরণ কি দিয়ে দেবে, কৌটো। বা পাইপ হচ্ছে ফাঁপা চোঙ। আর এদের তল সংখ্যা কতগুলো, তল সংখ্যা হচ্ছে 3টি তল। তলের ধরন হচ্ছে একটি হচ্ছে বক্রতল আর দুটি সমতল। ঠিক আছে, এরপরে দেখো পরের পেজে চলে আসছি, পেজ নাম্বার 192-তে। ঘনবস্তু দেখে খুঁজি। পুরু ফাঁপা নল, দেখো একটা নল আছে, ঠিক আছে। এখানে দেখো কটি সমতল পেয়েছি, ওপরটা নিচটা হচ্ছে সমতল, মানে দুটি সমতল একটি বক্রতল। মানে ফাঁপা নলের আকারের ঘনবস্তুকে বলে ফাঁপা চোঙ, আর যেটা ফাঁপা নয় সেটাকে বলবো নিরেট চোঙ বা বেলন। ফাঁপা চোঙের উদাহরণ কি, পাইপ। তলের সংখ্যা 3টি, তলের ধরন একটি হচ্ছে বক্রতল আর দুটি সমতল। ঠিক আছে, তার মানে দেখো আমরা কি কি পেলাম আবার বলে দিচ্ছি। আমরা যে সমস্ত বস্তুকে দেখতে পাই বা যেগুলো জায়গা দখল করে থাকে তাদের আমরা ঘনবস্তু বলবো। ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই আছে, তাই এদের আমরা ত্রিমাত্রিক বলবো। দেখো কি ধরনের ঘনবস্তু পেলাম, একটা হচ্ছে ইট, যাদের আমরা কি বলবো, সমকোণী চৌপল, আয়তঘন। এদের দেখো প্রত্যেকটা তলই হচ্ছে আয়তক্ষেত্রাকার আর প্রত্যেকটা তল হচ্ছে সমতল। এদের 6টা দেখো তল আছে, আর দেখো শীর্ষবিন্দু হচ্ছে 8টা আর ধার হচ্ছে 12টা। এই একইভাবে ইটের মতো দেখতেই হচ্ছে লুডোর ছক্কা, কিন্তু লুডোর ছক্কার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে একই। তাই দেখো এক্ষেত্রে এদের নামটা পাল্টে যাচ্ছে, এদের আমরা সমকোণী চৌপল বা আয়তঘন না বলে এদের আমরা ঘনক বলবো। এরপরে দেখো গোলক, যার উদাহরণ হচ্ছে ফুটবল। এদের হচ্ছে একটি মাত্র তল, সেটা হচ্ছে বক্রতল। আর গোলককে যদি অর্ধেক করি হয়ে যাচ্ছে অর্ধগোলক। তাদের হচ্ছে দুটো তল, একটা সমতল একটা বক্রতল। এরপরে দেখো আইসক্রিমের কোণ পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে শঙ্কু, যাদের হচ্ছে দুটি তল, একটা হচ্ছে সমতল একটা হচ্ছে বক্রতল। মানে এই বরাবর রাখলে এটা হচ্ছে সমতল আর যেটা গড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে বক্রতল। আবার দেখো আমরা বেলন বা চোঙ পেলাম, যাদের হচ্ছে একটা হচ্ছে নিরেট, নিরেটের উদাহরণ হচ্ছে কৌটো, আর ফাঁপা চোঙের উদাহরণ হচ্ছে কলের পাইপ। আর ফাঁপা চোঙের উদাহরণ হচ্ছে পাইপ, যাদের 3টি তল, তার মধ্যে একটি হচ্ছে বক্রতল আর দুটি সমতল। এর পরের দিন তোমাদের প্রিজম থেকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।